চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানিজ থেকে 4 নম্বর ক্লাস। প্রয়োজনীয় বেসিক বিষয় আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাস দেখতে হবে। সরাসরি প্রশ্নটা পড়ে আমি সমাধানে যাচ্ছি, আর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। দি ফলোয়িং ইজ দি ট্রায়াল ব্যালেন্স অফ সোশ্যাল ব্যাংক লিমিটেড এজ অন 31 ডিসেম্বর 2020। 2020 সাল ডিসেম্বর 31 তারিখে সোশ্যাল ব্যাংক লিমিটেডের ট্রায়াল ব্যালেন্স এখানে দেওয়া আছে। ডেবিট আছে, ক্রেডিট আছে। এটা হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট। যেহেতু ডেবিট ক্রেডিট আছে, আমরা জানি যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে করেছেন, ডেবিটে বসে সম্পদ এবং ব্যয়, তার মানে এখানে যাবতীয় সম্পদ এবং ব্যয় আছে। আয়দায় মালিকানা সত্ত্ব এখানে আছে, ক্রেডিটে আছে। এক এক করে প্রশ্নটা পড়ে নিচ্ছি, তারপর সরাসরি সমাধানে যাব। সাবস্ক্রাইবড ক্যাপিটাল 50,000 শেয়ার আসছে 10 টাকা করে। তো ক্যাপিটাল এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। রিজার্ভ ফান্ড সঞ্চয় তহবিল মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। লোন, ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট, ঋণ, ক্যাশ ক্রেডিট। তো ঋণ ব্যাংক দিয়ে থাকে গ্রাহকদের, ক্যাশ ক্রেডিট ক্ষুদ্র ব্যবসায়ীদের দেওয়া হয়, ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংকে যত জমা আছে তার চেয়ে অতিরিক্ত টাকা যারা উত্তোলন করে, এটা ব্যাংক জমাতিরিক্ত। ঋণ দিলেই কিন্তু ব্যাংক ইন্টারেস্ট পায়, তো এই জন্য ঋণ দেওয়াটা ব্যাংকের জন্য কিন্তু সম্পদ। প্রেমিসেস প্রাঙ্গণ সম্পদে পড়ে। গভর্নমেন্ট সিকিউরিটিস, সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করলে আয় পাওয়া যাবে, সেই ক্ষেত্রে এটা ব্যাংকের জন্য সম্পদ। কারেন্ট ডেপোজিট, চলতি আমানত, ফিক্সড ডেপোজিট, স্থায়ী আমানত, সেভিং ব্যাংক ডেপোজিট, সঞ্চয়ী আমানত। প্রত্যেকটা গ্রাহকে রাখেন, এই টাকা ব্যাংক নিজেদের কাছে রাখতে পারবে না, এটা গ্রাহকদের পুনরায় ফেরত দিতে হবে, এই জন্য এটা দায়ের মধ্যে পড়ে। স্যালারি ব্যয়, জেনারেল এক্সপেন্স ব্যয়, রেন্ট অ্যান্ড ট্যাক্স ব্যয়, এগুলো বাংলা অর্থ তো সবাই জানো। স্যালারি, বেতন, জেনারেল এক্সপেন্স সাধারণ খরচ, রেন্ট অ্যান্ড ট্যাক্স ভাড়া, পৌর কর এবং কর, ডিরেক্টর ফি, পরিচালকের ফি, এগুলো ব্যয়ের মধ্যে পড়ে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1/1/2020, একেবারে প্রারম্ভিক যে প্রফিটটা 16,000 টাকা, মানে এটা গত বছরের। ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট আছে 1,28,000। ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট যেহেতু ক্রেডিটে আসছে, সুতরাং এটা অবশ্যই আয়। আর ব্যাংকের প্রধান আয় হচ্ছে ইন্টারেস্ট অথবা ডিসকাউন্ট। স্টক অফ স্টেশনারি, মণিহারি মজুদ 8,500 টাকা। মণিহারি যেটা মজুদ থাকে এটা সম্পদের মধ্যে পড়ে, যেটা ব্যবহার হয়ে যায় এটা ব্যয়ের মধ্যে পড়ে। বিল পারচেজ অ্যান্ড ডিসকাউন্টেড, অর্থাৎ বিল ডিসকাউন্টকৃত বিল ক্রয় 46,000 টাকা। তো বিল ক্রয় করলে কিন্তু এখানে ডিসকাউন্ট করলে টাকা ইনকাম পাওয়া যায়, যার কারণে ক্রয় করলে এটা সম্পদের মধ্যে পড়ে। ইন্টারিম ডিভিডেন্ড পেইড, অন্তর্বর্তীকালীন যে লভ্যাংশটা পেইড করা হয়ে গেছে অলরেডি 17,000। তো রিকারিং ডিপোজিট, পুনরাবৃত্ত আমানত, এটা দায়ের মধ্যে পড়ে। ইনভেস্টমেন্ট ইন শেয়ারে বিনিয়োগ সম্পদে পড়ে, বিনিয়োগ সম্পদ এটা। ক্যাশ ইন হ্যান্ড উইথ বাংলাদেশ ব্যাংকে নগদ জমা সম্পদ। মানি এট কল অ্যান্ড শর্ট নোটিশ, স্বল্প নোটিশে যে টাকাটা পাওয়া যাবে, স্বল্পমেয়াদী অর্থ, এটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম লোন, ঠিক আছে, স্বল্পমেয়াদী ঋণ দেওয়া হয়েছে যেটা কিছুদিন পর পাওয়া যাবে, এটা সম্পদ। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট আফটার টেকিং ইনটু অ্যাকাউন্ট দি ফলোয়িং ইনফরমেশন। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটার আরেকটা নাম ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, ব্যালেন্স শিটও তৈরি করতে হবে। প্রভিশন ফর আনক্লাসিফাইড লোনস অ্যান্ড অ্যাডভান্স টাকা 5,000। শ্রেণীভুক্ত ঋণ অগ্রিমের জন্য সঞ্চয় করে রাখতে হবে 5,000, এটা কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে। ইন্টারেস্ট অ্যাক্রুয়েড অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ বকেয়া আছে 50,000, যেটা বকেয়া আছে আয়ের টাকা, এটা কিন্তু আয়ের সাথে প্লাস হয়, সম্পদেও কিন্তু আসে। এন আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট 5,300। রিবেট অথবা আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট দুইটা কী করতে হয়, ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ করতে হয়, আমরা জানি, কারণ এটা এখন উপার্জিত হয় নাই। দি ডিরেক্টর রিকমেন্ড 10% ফাইনাল ডিভিডেন্ড ফর দি ইয়ার ইন্ডার 31 ডিসেম্বর 2020। পরিচালক ঘোষণা দিয়েছেন 10% ডিভিডেন্ড দিবেন 31 ডিসেম্বর তারিখে। তো 10% ডিভিডেন্ড দিলে সেই ক্ষেত্রে শেয়ারের মূল্য 5 লক্ষ টাকা, 50% ডিভিডেন্ড দিতে হবে। আবার অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে যে ইন্টারিম ডিভিডেন্ড অলরেডি দেওয়া হয়ে গেছে আরও 17,000। ওকে, এবার আমরা সমাধানে যাব। ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য ইন্টারেস্ট
অ্যান্ড ডিসকাউন্ট, আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট, এগুলো তো বিক করতে হয়। এক কথায় আয় থেকে ব্যয় বিক করতে হবে। আর শেষে প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন বা প্রভিশন ফর ব্যাড ডেট, এটা বিক করে প্রফিট পাওয়া যাবে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েশনটা করে নিতে হবে। আর স্ট্যাটুটরি রিজার্ভ, এটা বিধিবদ্ধ আইনে যেটা 20% রিজার্ভ করে রাখতে হয়। আচ্ছা, তাহলে আয় কী কী আছে? আয় নিশ্চয়ই ক্রেডিটে থাকবে, সহজ কথা। দেখো, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট, ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করো, দেখতে একটু সমস্যা হতে পারে। ফুল কোয়ালিটিতে ফুল স্ক্রিন করে দেখো। 1,28,000 আছে ইন্টারেস্ট অন ডিসকাউন্ট। আমি আর একটু বড় করে দিচ্ছি। একটা আয় আমরা পেয়েছি, এটা নিয়ে সমন্বয় আছে। ওই যে আনএক্সপায়ার ডিসকাউন্ট, এটা তো বিগ হয়, বিগ করে দিব। তো নেট ইন্টারেস্ট ইনকাম আমরা পেয়ে যাব। আবার ওই যে কোথায় আছে ইন্টারেস্ট অ্যাকুরেট, বকেয়া যেটা আছে বিনিয়োগের সুদ, এটা কিন্তু আয়ের সাথে যোগ হয়ে যাবে। তাহলে আনএক্সপায়ার্ড বিগ হবে, বকেয়াটা যোগ হবে। এই অংশটা আগে আমি বাইর করে নিই, এর বাইরে আর কোনো আয় এখানে নাই। ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টের টাকা 1,28,000 ছিল। আনএক্সপায়ার ডিসকাউন্টের টাকা 5,300। বিক করলে এখানে পাওয়া যাবে 1,22,700। এক লক্ষ 22,700। ইনভেস্টমেন্ট ইনকাম অ্যাকুরেট, যেটা বকেয়া ছিল, সেটাই আমরা এখানে যোগ করে দিব। 1,22,700 থেকে 700 এর সাথে 50,000 এই জায়গায় বকেয়া ছিল, তাই না? দেখি তো আমি টাকাটা আবার, হ্যাঁ 50,000। এখন যোগ করলে আমরা টোটাল ইনকামটা এখানে সহজে পেয়ে যাই। কত হবে? 1,72,700। এটাই হচ্ছে টোটাল ইনকাম। আচ্ছা, এখন অপারেটিং এক্সপেন্স, ব্যয় কী কী আছে সহজ এগুলো চিহ্নিত করে নাও। শুরু থেকে দেখে নাও। স্যালারি আছে 28,200, স্যালারি নিয়ে কোনো সমন্বয় নাই। জেনারেল এক্সপেন্স আছে, রেন্ট, রেট ট্যাক্স আছে 2,300, ডিরেক্টর ফি আছে 12,800, এগুলো নিয়ে কোনো সমন্বয় নাই, লিখে দিও। আর কি কোনো ব্যয় আছে? আর কোনো ব্যয় এই জায়গায় দেখা যাচ্ছে না, রেওয়া মিলে নাই। তারপর এই যে প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন অ্যান্ড অ্যাডভান্স 5,000, যেটা প্রভিশন, অর্থাৎ অশ্রেণীভুক্ত লোনের জন্য, অশ্রেণীভুক্ত ঋণের জন্য, অগ্রিমের জন্য 5,000 টাকা সঞ্চয় করে রাখতে হবে, এটা তো ব্যয়। তো এটা বিক করে দিব, বিক করলেই তো আমার প্রফিটটা হয়ে যায়। তাহলে এই যে ব্যয়গুলো আছে এক এক করে আমি এখানে লিখে নিতেছি। প্রথমে স্যালারি, এটা টাকা ছিল 28,200। আশা করছি এই ক্লাসগুলো বুঝতে পারতেছো। আর পেইড কোর্সে সকল অধ্যায়ের ক্লাস করতে পারবে। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। অলরেডি যারা আমার কোর্সে যুক্ত আছেন, ক্লাস থেকে উপকৃত হচ্ছেন, তোমাদের সহপাঠী বন্ধুদের, তাদেরকেও পরামর্শ দাও, তারাও যেন আমার পেইড কোর্সে ভর্তি হয়, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। জেনারেল এক্সপেন্স এই জায়গায় আছে 27,200। রেন্টেস অ্যান্ড ট্যাক্সের টাকার পরিমাণ 2,300। এগুলোর ব্যাখ্যা তো একেবারে পরবর্তী ক্লাসেই করেছে। ডিরেক্টর ফি এটা আছে 12,800। তো যোগ করে এখানে হবে 70,500। উপরের টাকা থেকে বিক করলে, উপরের যে 1,72,700 থেকে 70,500 বিক করলে 1,02,200 টাকা হবে। প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন যেটা ছিল 5,000, এটা বিক করে দাও। বিক করলে প্রফিটের টাকাটা এখানে পাওয়া যাবে 97,200। প্রফিট পেয়ে গেলাম। এখন এটা বন্টন করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েশন। তো স্ট্যাটুটরি রিজার্ভ, তো বিধিবদ্ধ আইন অনুযায়ী এটা 20% আগে জমা রাখতে হবে। তো জমা হবে 97,200 এর 20%। 20% টাকার পরিমাণ হবে 19,400।
আচ্ছা, 19,400 এখানে পেয়েছে। তারপর আর কি করতে হবে, ডিভিডেন্ডের পরিমাণটা, ডিভিডেন্ড অঙ্কের মধ্যে দেওয়া আছে যে 10% ঘোষণা দিয়েছেন। ওকে, তো 10% ঘোষণা দেওয়ার পর আবার অন্তর্বর্তীকালীন একবার ইন্টারিম ডিভিডেন্ড 17,000 অলরেডি পেড করে দেওয়া হয়েছে। হিসাবটা কীভাবে করতে পারি, হিসাবটা এইভাবে করব। প্রথমে ডিভিডেন্ড শেয়ার আছে অঙ্কের মধ্যে 5 লক্ষ টাকার, এখানে দেখাই, এই যে শেয়ার আছে 5 লক্ষ টাকার। এই 5 লক্ষ টাকার উপরে 10% যদি ডিভিডেন্ড ঘোষণা করা হয় তাহলে টাকা কত হওয়ার কথা, 50,000 হওয়ার কথা। 50,000-এর মধ্য থেকে 17,000 অলরেডি আগে দেওয়া হয়েছে। 50,000 থেকে 17,000 বাদ দিয়ে বর্তমানে কত দিতে হবে, 33,000 টাকা দিতে হবে। 33,000, ওকে। তো ইন্টারিম ডিভিডেন্ড আগে যেটা দেওয়া হয়েছে 17,000, এটা এখানে লিখে দাও। তার মানে 50,000 টোটাল দেওয়া হচ্ছে, আগে 17,000 দেওয়া হয়ে গেছে, এখন 33,000 দিতে হবে। আর আগে যেহেতু 17,000 দেওয়া হয়ে গেছে, এই 17,000 এখন টোটাল 50,000 থেকে বাদ দিতে হবে। আর এই 3টা টাকা কিন্তু এই অংশ থেকে বন্টন করে দেওয়া হলো, আগেই দিয়ে দেওয়া হলো। তাহলে এই 3টা যোগ করলে 69,440 টাকা হচ্ছে। উপরের টাকা থেকে এই টাকাটা বিক করলে পাবো 27,760। লাস্ট ইয়ার প্রফিট যেটা অঙ্কের মধ্যে আছে নিয়ম অনুযায়ী এটা যোগ করতে হয়, যে লাস্ট ইয়ার প্রফিট 1/1/2020 16,000 টাকা আছে। এটা গত বছরের প্রফিট, কিন্তু বর্তমান বছরের জন্য প্রারম্ভিক, এই জন্য 1/1 দেওয়া। অবশেষে আমরা প্রফিট সারপ্লাস অথবা রিটেইন প্রফিট এই বছরের এখানে পেয়ে যাব 43,760 টাকা। ক্লোজড। আমরা প্রফিট পেয়ে গেলাম 43,760 টাকা। এখন ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে। তো ব্যালেন্স শিট তৈরি করার নিয়ম হচ্ছে যাবতীয় সম্পদগুলো আনতে হবে। এখানে একটা ফরম্যাট আমি তোমাদের লিখে দিয়েছি, প্রথম ক্লাসে এগুলো নিয়ে আলোচনা আছে। শেয়ার হোল্ডার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার ইকুইটি, পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড, প্রফিট অ্যান্ড লস, সারপ্লাস। তো কী কী আসে চলো এটা আমরা দেখে নিই। সম্পদ অবশ্যই ডেবিটে থাকবে। তাহলে ডেবিটে যা আছে, যেমন লোন, ক্যাশ, ক্রেডিট, ওভারড্রাফট 2,85,000, এটা সম্পদ। তারপর এই প্রেমিসিস যেটা, এটাও সম্পদ। গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটাও সম্পদ। কোনটা কোন খাতের মধ্যে পড়ে এটা শুধু মনে রাখতে হবে। তো এটা অঙ্কের মধ্যে আমি দেখিয়ে দিব, এটা সম্পদের মধ্যে পড়ে। স্টক অফ স্টেশনারি, এটাও সম্পদ, তাই না, যেটা মজুদ আছে। বিলস, পারচেজ অ্যান্ড ডিসকাউন্ট সম্পদ। তারপর ইনভেস্টমেন্ট ইন শেয়ার, এটাও বিনিয়োগ সম্পদের মধ্যে পড়ে। ক্যাশ ইন হ্যান্ড উইথ বাংলাদেশ ব্যাংক সম্পদ। মানি এট কল অ্যান্ড শর্ট নোটিশ সম্পদ। ডেবিটের সম্পদ ডেবিটেই থাকবে। আর কিছুদিন পর যে টাকাটা পাওয়া যাবে, ঋণ দেওয়া হয়েছে, এটা সম্পদের মধ্যে পড়ে, মানি এট কল অ্যান্ড শর্ট নোটিশ। আচ্ছা, আর কি কি আছে সম্পদ, এখানে আর কি কি আছে দেখো তো, সবই কি চিহ্নিত করে নিছে? 1 2 3 4 5 6 7 8 9। আর কি কি সম্পদ এখানে থাকতে পারে? আরেকটা এই জায়গায় সম্পদ অবশ্যই আছে, এটা হচ্ছে অ্যাক্রিয়েট, কোথায় যেন ছিল, এই যে ইনভেস্টমেন্ট যেটা বকেয়া থেকে, এটা সম্পদের মধ্যে পড়ে। যে টাকাটা পাওয়া যাবে প্রাপ্য বা রিসিভেবল, এটা সম্পদের মধ্যে পড়ে। চলো এগুলো এখন আমি লিখে নিই টাকাগুলো। প্রথমে ক্যাশ ইন হ্যান্ড উইথ বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা আছে 1,93,000, সেটা এখানে লিখে দিলাম। ক্যাশ মানি এট কল উইথ শর্ট নোটিশের যে টাকাটা, এটা ক্যাশের মধ্যে পড়ে, কারণ এটা নগদে পাওয়া যাবে, 80,000 টাকা, এটা লিখে নিলাম। গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা কিন্তু ইনভেস্টমেন্ট সম্পদের মধ্যে পড়ে, 4 লক্ষ টাকা। ডিরেক্ট এই জায়গায় লিখে দিতে পারি, বা বিনিয়োগ সম্পদ চাইলে আমি আলাদা করে এখানে যোগ করে পরবর্তীতে লিখে দিতে পারি। আর শেয়ার আছে বর্তমান অঙ্কের মধ্যে 1,50,000, যোগ করে দিলে 5,50,000। লোন অ্যান্ড অ্যাডভান্স, লোন, ক্যাশ, ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট, এই টাকার পরিমাণটা আছে 2,85,000। চাইলে সরাসরি টাকাটা এখানে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম এখানে। বিল, পারচেজ অ্যান্ড ডিসকাউন্ট, এইটার টাকা আছে 46,000। প্রেমিসেস, এটা আদার এসেসের মধ্যেই আমরা চাইলে লিখতে পারি। ওকে, এটা আদার এসেসের মধ্যে আমরা নিয়ে আসবো। স্টক অফ স্টেশনারি, এইটার টাকার পরিমাণ হচ্ছে 8,500।
স্টক অফ স্টেশনারি হচ্ছে 8,500। অ্যাকুরেট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা টাকার পরিমাণ ছিল 50,000। প্রেমিসেস, এইটার টাকার পরিমাণ ছিল 50,000। প্রেমিসেস 50,000, হ্যাঁ। টোটাল সম্পদসমূহ যোগ করে নিলে এখানে হবে টোটাল অ্যাসেটস 12,62,500। লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি যা যা আছে আমরা একবার প্রশ্ন থেকে দেখে নিই। লাইবিলিটি কী কী আছে? আচ্ছা, সাবস্ক্রাইব ক্যাপিটাল 50,000, এটা তো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। রিজার্ভ ফান্ড, এটাও মালিকানা সত্ত্বের মধ্যে আসে। কারেন্ট ডিপোজিট দায়, টাকা দেখে নিও। ফিক্সড ডিপোজিট, সেভিং ব্যাংক ডিপোজিট দায়ের মধ্যে পড়ে। আর কী কী আছে এখানে? এটা দায়ের মধ্যে পড়ে। ওকে, এইদিকে আসো। রিকারিং ডিপোজিট, এটাও দায়ের মধ্যে পড়ে। তারপর আর কি কি? আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট, এটা কিন্তু অনুপার্জিত আয় ব্যাংকের জন্য এখন পর্যন্ত, এটা দায়ের মধ্যে পড়ে, আমরা জানি। আদার লাইবিলিটির মধ্যে এটা চলে যাবে। প্রভিশন করে যেটা সঞ্চয় করে রাখতে হবে, এটা ব্যয় দেখাতে হয়, দায়ও দেখাতে হয়। প্রভিশন যেটা, এটা ব্যয় দায় দুইটার মধ্যেই দেখাতে হয়, আমরা জানি। প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন ইন অ্যাডভান্স। তারপর আর কি? এখন ডিভিডেন্ড যেটা পেইড করা হয় না এখন পর্যন্ত, সেটা দায়ের মধ্যে পড়ে। ডিভিডেন্ড হওয়ার কথা 5 লক্ষ টাকা আছে এখানে, আর 10% ডিভিডেন্ড 50,000 দেওয়ার কথা। এখন পর্যন্ত দেওয়া হয়েছে 17,000 টাকা, তাহলে 33,000 দেওয়া হয় নাই। ওই 33,000 টাকা দায়ের মধ্যে আনতে হবে, ঠিক আছে? তো এই এন্ট্রিগুলো আমি লিখে নিচ্ছি। আর স্ট্যাটুটরি রিজার্ভ যেটা, এটা এই রিজার্ভ ফান্ডের সাথে যোগ হয়। কিভাবে হয় চলো দেখিয়ে দিই। প্রথমে ফিক্সড ডিপোজিট, যে টাকাটা আছে অঙ্কের মধ্যে, সেটাই আমি এখানে নিয়ে আসতেছি। প্রথমে বোরোয়িং ফ্রম আদার ব্যাংক, যদি টাকা না থাকে তো এখানে লেখার প্রয়োজন নাই, এটা নীল। ফিক্সড ডিপোজিট, টাকার পরিমাণ 1,25,000। ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্টের মধ্যে এটা পড়ে, মনে রেখে দিও। ফিক্সড ডিপোজিট টাকার পরিমাণ 1,25,000। সেভিং ডিপোজিটের পরিমাণ 61,000। কারেন্ট ডিপোজিটের পরিমাণ 1,00,000। গ্রাহক যেহেতু টাকাটা জমা রেখেছে, আমানত রেখেছে, এটা দায়। রিকারিং ডিপোজিটের পরিমাণ 1,20,000। সব মিলিয়ে হবে এখানে 4,06,000। আদার লাইবিলিটির মধ্যে আনএক্সপায়ার্ড ডিসকাউন্ট, এটাও তো দায়ের মধ্যে পড়ে, আমরা জানি, 5,300 টাকা। প্রভিশন ফর আনক্লাসিফাইড লোন অ্যান্ড অ্যাডভান্স, এটার টাকার পরিমাণ ছিল 5,000। ফাইনাল ডিভিডেন্ড 50,000 দেওয়ার কথা। 50,000 দেওয়ার কথা, 17,000 ইন্টারিম ডিভিডেন্ড অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া হয়েছে। 33,000 এখনও দেওয়া হয় নাই, তো এটা এখানে আনা হলো। বুঝতে পারছো? তো টোটাল হবে এই জায়গায় 43,300 টাকা। শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে পেইড আপ ক্যাপিটাল, টাকার পরিমাণ আছে 5 লক্ষ, সেটা এখানে লিখলাম। রিজার্ভ ফান্ড অঙ্কের মধ্যে দেওয়া আছে, যে রিজার্ভ ফান্ড অঙ্কের মধ্যে দেওয়া আছে 2,50,000। এডিশন স্ট্যাটুটরি রিজার্ভ যেটা, ওইটাই আনতে হয়। তো এখানে কোথায় কি আছে? স্ট্যাটুটরি রিজার্ভ 19,400 টাকা, এটা নিয়ে আসো। একটা বুঝতে পারলে সবই পারবে। এটা যোগ করা হলে বর্তমানে পাওয়া যাবে 2,69,440। প্রফিট অ্যান্ড লস সারপ্লাস, যে প্রফিটটা আমরা এখানে ইনকাম স্টেটমেন্টে পেয়েছি সেটাই এখানে আনতে হবে। প্রফিট অ্যান্ড লস সারপ্লাস 43,000 কত টাকা ছিল? 760। টোটাল যোগ করলে হবে 8,13,200। এই তিনটা টাকা যোগ করলে 8,13,200। ওকে, 4,06,000। লাইবিলিটি শেয়ার হোল্ডার ইকুইটি টোটাল যোগ করো, 4,06,000, 4,43,300, 8,13,200 টোটাল যোগ করলে এখানে পাওয়া যাবে 12,62,500। তাহলে কত কিছু সমাধান করে আমরা সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব
এখানে সমান করতে পারলাম। একটু চেষ্টা করলে আর এই ক্লাসটা 2বার দেখে তুমি যদি হাতে কলমে 2বারও ম্যাথের সমাধান করো, আমার মনে হয় তোমার মনে থাকবে। একটা বুঝতে পারলে অন্য ম্যাথের সমাধানও তুমি সহজে পারবে। তাও পেট বেঁচে যারা আছো পরবর্তী ক্লাসগুলো দেখো।